সংসারে দু পয়সা সাশ্রয়ের জন্য পড়ে থাকা জিনিসও কুড়িয়ে নিয়ে এসে সবার জন্য রান্না করে দিলাম। আরও একটি নতুন সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থাকো। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যারা আমার পুরনো বন্ধু রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছো, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের ব্লগটা দেখো, কোনো কাজকর্ম না, এই ছোট্ট ছোট্ট ফুলগুলো দিয়ে শুরু করলাম। তো সকালেই উঠে করে জানো তো, একটু যখন বাইরে এলাম দেখলাম এই ফুলগুলো, আর চোখের আড়ালেই ছিল। এই কদিন কিন্তু দেখতে পাইনি যে ফুল ফুটেছে। আর যখনই দেখতে পেলাম তো দেখো ফুলগুলোর এমন অবস্থা হয়েছে, সব পাপড়িগুলোই পায় পোকা লেগে গেছে। গোলাপ ফুল মোট 3টি ফুটেছে, কিন্তু 3টির মধ্যে একটাও ঠিক নেই। তো যা হোক, ফুলগুলো দেখতে আমি উঠে গিয়েছিলাম, কিন্তু দেখো আমি কেমন জায়গাতে উঠেছি। তো এখানে এই কাঠগুলোর উপরে উঠেছিলাম, ভাবছিলাম হয়তো উঠতেও পারবো না, উঠে গিয়েছি। কিন্তু নামবার সময় জানো তো অনেক নার্ভাসে নেমেছি, কারণ যে কাঠগুলো ছিল সেগুলো বেশ পিছল টাইপের ছিল। মানে একটাই পা দিলে, স্লিপ কাটলে পুরো নিচে পড়ে যেতাম। তো আস্তে আস্তে পা দিয়ে নেমে করে চলে এলাম সোজা ঘরের মধ্যে। এখন বিছানাটা তুলে দিচ্ছি, আর দেখো ছেলে পড়ছিল বলে কয়েকটা বই ছিল, সেগুলোও কিন্তু আমি তুলে দিলাম। তো ও পড়ার পরে জানো তো বই তুলে দেয়, কিন্তু আজ কেন জানি ভুলে গিয়েছিল। আর এদিক ওদিক বালিশ বা জামা কাপড় দু একটা করে না বিছানায় ঝুলতেই থাকে। মানে বিশেষ করে পালঙ্ক ডান্ডাতে এটা কিন্তু সারাদিন হয়েই থাকে। কিন্তু সকালবেলায় যখন বিছানাটা গুছিয়ে নিই, তখন জানো তো পালঙ্ক ডান্ডাতে, বিছানাতে, আলনাতে, যেখানে যাই থাক না, একটু ভালো করে গুছিয়ে নিই। এতে করে যেগুলো কাচার বা যেগুলো হয়তো ভালো জামা কাপড়, সব বাছাই করে ঠিকঠাক ভাবে রাখতে পারি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে আমার বিছানাটাও কিন্তু ভালো করে টান টান করে মুড়ে দিলাম। তো এই ব্যাগটা যেন পালঙ্কর ডান্ডাতে ঝুলছিল, আর এটার জন্য ওই সাইডে মানে জানলাটা যেখানে খুলতে যাচ্ছি অসুবিধা হচ্ছিল বলে আমি ওই ব্যাগটা অন্য সাইডে রেখে দিলাম। এখন জানালার পাল্লাগুলো খুলে দিচ্ছি। তো দুটো জানলা খোলার পর জানো, এই যে 3 নম্বর জানলাটা রয়েছে, এটা কিন্তু খুলতে গেলে নিচে একটা লক টাইপের থাকে। মানে অন্যরকম টাইপের বলতে পারি, ঠিক হয়তো বলে বোঝাতে পারবো না। তো নিচের থেকে ধরে করে টান দিলে তবেই ওটা ওঠে। তাই ওটাকেও খুলে দিয়ে পর্দাটা ফেলে দিলাম। আজ প্রথমেই জানো তো জল ধরে নিয়েছি, কারণ একটুও ট্যাঙ্কিতে জল ছিল না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বোতলগুলোতে জল ছিল না। তো তাই ভাবলাম কি জলটাই আগে ধরে নিই। জলের কাজ যদি না করি তাহলে কিন্তু আর মানে জল দিয়ে যা যা সংসারের কাজ হয় কোনো কাজেই হবে না। সত্যি বলতে জল ছাড়া কোনোটাই হবে না, কোনো কাজেই এগোবে না। আর জল ছাড়া কিন্তু এই গরমে থাকতেও পারা যায় না, ঘন ঘন জল তেষ্টা পায়। তাই কিন্তু সব কাজ ফেলে আগে জল ধরার কাজটাই করে নিলাম। আর এখন এই যে বোতলগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এতে করে যখন যার জল তেষ্টা পাবে কেউ কাউকে খুঁজবে না, যে যার নিজের মতো জল বোতল নিয়ে খাবে। আর জানো তো আমার ছেলেও কিন্তু এই জল বোতল নিয়ে খাচ্ছিল, তবে এখন কদিন গ্লাসে ঢেলে খায়। ওকে অনেকবার বলতে তবেই ও গ্লাসে খেতে শিখেছে। না হলে এখনকার দিনে যা হয়েছে অবস্থা, সবাই বোতলে জল খেতে খেতে জানো তো ছোট বড় সবাই অভ্যস্ত হয়ে গেছে। ছেলে স্কুলে নিয়ে যাওয়ার জল বোতলটা কিন্তু ব্যাগে ছিল, তাই ছেলে এখন আমাকে শাস্তি দিচ্ছে যে ওটাই কেন ভরনি, তাহলে বড় জল বোতল থেকে ভরো। আর আমিও ভাবলাম যে দেখি, অনেকদিন কিন্তু এরকম করিনি, কতটা আমার চোখের দৃষ্টি আছে বা একভাবে ধরে রাখতে পারি সেটারই পরীক্ষা করলাম। তো দেখো বন্ধুরা, একভাবে ধরে কিন্তু জল ভরাতে পারলাম না, একটু নড়ে গেল।
আর এটা দেখে জানো তো ছেলে আমার বলল, মা তোমারও কিন্তু নার্ভের প্রবলেম হচ্ছে, না হলে চোখের, তো তুমি কিন্তু একভাবে জল ভরতে পারলে না, এদিক ওদিক একটু পড়ে গেল। তো কি করবো, নিজের কাছে নিজেই একটু হাসলাম যে হ্যাঁ, আগে কিন্তু এরকমটা হতো না। জামা কাপড় ভেজাবো যখন, তখন দেখলাম যে পাওয়াটার যে বোতলটা রয়েছে, মানে যে কৌটোটা, সেটা ধরার সময় দেখলাম যে এদিকে বেসিনটাও বেশ নোংরা। তাই ভাবলাম জামা কাপড় ভেজাবো যখন, সেই পাওয়ারটা একটু নিয়ে নি কৌটো থেকে, একবারে দুটো কাজ হয়ে যাবে। তো বেসিনটা দেখো তাই পরিষ্কার করছি। আর জানো তো, যখন তখন বেসিনে কিছু জিনিস ধোয়া হয়, সেগুলো একটু একটু পড়ে থাকে। আর আমাদের এই বেসিনটা পিঙ্ক কালারের জন্য জানো সব সময়ই নোংরা হয়ে যায়, প্রায় একদিন দুদিন ছাড়াই খুব নোংরা হয়। আর এটা তো অনেক পুরনো হয়ে গেছে, তাই হাজার চেষ্টা করলেও একদম চকচকে করতে পারি না, কিন্তু তার মধ্যেও যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমাদের সব সংসারে জানো তো, একটা ছোট্ট জিনিসেরও মূল্য অনেক বেশি। তাই সবসময় চেষ্টা করি যে জিনিসটা রয়েছে সেটা যেরকম দামেরই হোক না কেন, বা যতটা খারাপ ভালো আছে, সেটাকেই আমরা ভালো করে তুলবো। আর সেই চেষ্টাতেই সব সময় প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদের পরিশ্রম দিয়ে ঠিক করে রাখার চেষ্টা করি। ওখান থেকে চলে এলাম, এখন যে ঝাঁট দেবো তার জন্য সংসারের সমস্ত জিনিসপত্রগুলো ভালোভাবে মোছামুছি করে নিচ্ছি। এতে করে এরপরে ঝাঁট দিলে খুব সহজেই ঝাঁটটা হয়ে যাবে, আর মোটামুটি সংসারের অনেকটাই কাজ এগিয়ে যায়। মানে সবকিছু বলতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজটা এগোয়। এই বছর জানি না কেন যে সময় গরম হওয়ার কথা সেই সময় গরম ছিল না, যেমন বৈশাখ মাসে চৈত্র মাসে, কিন্তু জানি না কেন তারপরের থেকে বেশি গরম। আর আমাদের দিকে তো বৃষ্টি কোনোভাবেই হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা যেখানে যারা থাকো সেখানের আবহাওয়া কেমন, একটু কি বৃষ্টি হয়েছে, আবহাওয়া কি একটুও ঠিক হয়েছে? তো আমি ভাবতাম, মানে অনেকেই ভাবে জানো তো যে গ্রামের দিকে এতটাও গরম নেই, কিন্তু জানো এবছর এত গরম পড়েছে, আমার তো মনে হচ্ছে যে শহরের থেকে গ্রামেই হয়তো বেশি গরম রয়েছে। সকালবেলায় যখন এই যে কাজকর্মগুলো করি, তারপর যেন শরীর একদম ক্লান্ত হয়ে যায়। আর এটা হয় কিন্তু কাজ বাজের জন্য না, এটা হয় এই গরমের জন্য। তো কাজ তো করতেই হবে, দেখো সেই জন্য এই যে ঝাঁটপাটটা দিয়ে দিচ্ছি। আর ঝাড় দেওয়ার সময় চারিপাশে এত এদিক ওদিক ছড়ানো ছেটানো জিনিস থাকে, তাই সব কিছু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিতে বেশ অনেকটাই সময় লাগে। সংসারে সব সময় এক দু পয়সা সাশ্রয়ের জন্য আমরা কতটা পরিশ্রম করি। তো সংসারের যাবতীয় কাজকর্ম, প্রত্যেকটা জিনিসপত্র ঠিকঠাক রাখা, পরিষ্কার রাখা, আর সঙ্গে কিন্তু কোনটা করলে কোনটাতে আমাদের একটু ব্যয়টা কম হবে বা সাশ্রয় করতে পারবো সংসারের জন্য, সেই চেষ্টাই করি। তো দেখো এখন কিন্তু আমি বাগান চলে এলাম। আর বাগানে দেখো ওই যে আনারসের মাথাগুলো ছিল সেগুলো ফেলে দিতে এসেছিলাম, কিন্তু এসে যে এরকম একটা জিনিস দেখতে পাবো বুঝতে পারিনি। মোটামুটি এসে না খুব ভালোই হয়েছে। তার কারণ কি, এই যে এটা, তো এসেই দেখতে পেলাম দুটো কলা মাজা, এটাকে কলা থোড়ও বলা হয়ে থাকে, সেই দুটো পড়ে রয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে কি বলতো, কালকে বাবা এই একটা কলা গাছের কলা, মানে খুব কম করে কলা ছিল, নিয়ে গেছিলেন। আর এই কলা মাজাটা তোমাদের দাদা ভাই ছাড়িয়েছিল। তো মাকে বলেছিল, কারণ আমি আসিনি, তিনজন এসেছিল, মা নিয়ে যেতে ভুলে গেছে, আর আমি এখন এসে দেখতে পেলাম এই দুটো পড়ে রয়েছে। তাই যেহেতু দুটো পড়েই রয়েছে বাগানের মধ্যে, গাছের উপর, মানে ছোট ছোট আগাছার উপর, তাই ভাবলাম ভালোই হলো, এই পড়ে থাকা সবজি দিয়েই আজকে একটা কিন্তু রান্না করা যাবে। কুড়িয়ে পাওয়া জিনিস দিয়ে যদি আমরা একটা সবজি করতে পারি, একটা রান্না করতে পারি, যেটা দিয়ে সবাই খাবার খাবে দুপুরবেলায়, তো এতে আমাদের না সংসারের অনেকটাই অর্থ সাশ্রয় হয়, অনেকটাই খরচ কিন্তু কম হয়। তো সবসময় আমরা চেষ্টা করি দু এক পয়সা বাঁচানোর জন্য, এদিক ওদিকে কোন দিকে কোনটা করলে বুদ্ধি খাটিয়ে যে দু পয়সা সাশ্রয় হবে। তাই ভাবলাম যে এই জিনিসটা কিন্তু অনেকটাই উপকারে লাগবে, আর শুধু যে আজকে এমনটা নয়, প্রায় 2-3 দিন ধরে এই সবজিটা করা যাবে। তাই বাগানে পড়ে থাকতে দেখে না সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে চলে এলাম। তাই ভাবলাম যে আজকে এই কুড়িয়ে পাওয়া সবজি দিয়েই আজকে সবার জন্য একটা রান্না করা যাক।
আর দেখো এসে না এসেই কিন্তু আমি স্নান করে রান্নাবান্নায় বসে গিয়েছি। আর আজ কিন্তু এখনো খাইনি, সত্যি বলতে একদমই খিদে নেই। এক গ্লাস শরবত খেয়ে আমি সবজি কাটতে বসে গিয়েছি। আর দেখো এই যে যে কলা মাজাটা এনেছি, ভাতটা বসিয়েই কিন্তু কাটতে বসলাম। কেন বলো তো বন্ধুরা, এই জিনিসটা খেতে যেমন সুস্বাদু হোক, এটার কিন্তু পরিশ্রম আছে। যত বাজারে সবজি আনি না কেন আমরা, যতটা সহজে কাটা যায় এই সবজিগুলো যেমন মানে একটু অন্যরকম টাইপের, না তুমি সবসময় পাবে, আর না এটা কিন্তু সবসময় করতে পারবে। এটার স্বাদ একদম আলাদা। ওই কিছু কিছু জিনিস থাকে যেগুলো একটু পরিশ্রম করে না করলে পাওয়া যায় না, আর খেতেও পাওয়া যায় না, ঠিক সেই রকম। তো এটার পেছনে জানো তো, এই সবজিটা করতে গেলে অনেকটাই কষ্ট ধৈর্য নিয়ে রাখতে হয়। এই যে দেখো কত সরু কলা মাজাটা বেরোলো। আর ওপর থেকে মনে হয়েছিল, মানে ওপরে যে খোলাগুলো ছিল মনে হয়েছিল কত মোটা। তাই একটু ধৈর্য নিয়েই, ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি সেই জন্য আমারও তাড়া নেই, তাই ধৈর্য নিয়ে বসে বসে এই কলা মাজাটা কাটার চেষ্টা করছি। অনেকটা সরু হয়ে যেতে আমারও একটু মনটা খারাপ লাগলো, যে এটা কাটতে প্রায় তো অন্তত আধ ঘন্টা লাগবে। কিন্তু জানো কাটার অভ্যেস রয়েছে বলে তাই দেখলাম যে না, খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর অনেকটাই কচি রয়েছে, তাই কোনো অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি কাটলাম। এই কলা মাজা কাটতে গেলে একটাই কিন্তু সমস্যা হয়, এই কলা মাজাগুলো যখনই আমরা গোল গোল পিস করে কাটি তখন কিন্তু সুতো বেরিয়ে আসে। তো এই সুতোটা অবশ্যই কিন্তু হাত দিয়ে ফেলে দিতে হয়, না হলে যখন রান্না হবে তখন সেই রান্না করা সবজিটা কেউ খেতে পারবে না, মুখের মধ্যে সুতোগুলো ঘুরতে থাকবে। আর এই সবজিটা কিন্তু অন্যান্য বাজারে যে সবজি পাওয়া যায় সব সবজির থেকে স্বাদ আলাদা। এটা রান্না ঠিকঠাক ভাবে যদি কেউ করতে পারে, এটা কিন্তু মাংসর চেয়েও অনেক সুস্বাদু খাবার। এই কুড়িয়ে পাওয়া সবজিটা পুরো রেডি করে নিয়েছি রান্না বান্না করার জন্য। আর এই রান্না করা সবজিটাই কিন্তু আজ সবাই চেটেপুটে খাবে। তো দেখো শুধু একটা সবজি করছি এমনটা না, যে বাগানের থেকে এই মাজাটা যখন নিয়ে আসি তারপর কিছু সবজি বাবা কিনে এনেছিলেন, তো সেগুলো দিয়ে অল্প রেখে আর অল্প দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। বেগুন, কুঁদরি, কাঁচকলা, পেঁপে সব কিছু দিয়ে। তো এই সবজিটা করতে গেলে বেশি তেলেরও প্রয়োজন হয় না, আর বেশি মশলাও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে। তো দেখো রান্না করার আগে না বাবার জন্য চা করতে হচ্ছে। তো রান্না টান্না করে নিয়েছি, আর এখন সব কাজ সেরে চলে এসেছি এই জামা কাপড়গুলো তুলতে। কত রোদ দেখো বন্ধুরা, আমি এমন ভাবে মাথায় ঘোমটা নিয়েছি নিজেই কিছু দেখতে পাচ্ছিলাম না। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু জানাবে, আর একটু পাশে থেকো। তো দেখো এই রোদের মধ্যে জামা কাপড় তুলতে তুলতে কিছু কিন্তু রয়েও গিয়েছিল ওই সাইডে, তো সবগুলোই মোটামুটি তুলে নিচ্ছি। আর আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করছি না, এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।